হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো যে যে কোনো চাকরির পরীক্ষায় আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিকে এবং জিএস। যেখানে আমরা সাবজেক্ট ওয়াইজ যদি ধরি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই জায়গাগুলো থেকে রিপিটেডলি কোয়েশ্চেন যেমন আসার সেগুলো আসে। তাছাড়াও যে পার্টটা রয়েছে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে। এটার গুরুত্বও কিন্তু আজকের দিনে পরীক্ষার পার্সপেক্টিভে ভীষণ। এরপরে এই কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে এদের মধ্যেকার কি পার্থক্য খুব বেশি? না, দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে তোমার, যেটাকে আমরা বলছি কি, কারেন্ট অ্যাফেয়ার্স মানে বলছি সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলী বা সাম্প্রতিক বিভিন্ন বিষয়। এরপর ধরো, এই যে যেগুলো সাম্প্রতিক ঘটনাবলী বা সাম্প্রতিক বিষয়সমূহ, এগুলোই যখন ২ বছর, ৫ বছর, ১০ বছর বা ১৫ বছর পুরনো হয়ে যাচ্ছে, তখন এই যে সাম্প্রতিক ঘটনা বা সাম্প্রতিক বিষয় বা সাম্প্রতিক তথ্যগুলো, এগুলোই পরবর্তীকালে হয়ে যাচ্ছে কি না, স্ট্যাটিক জিকে। ঠিক আছে? তাহলে স্ট্যাটিক জিকে তো আলাদা করে আর নতুন কিছু নয়, এই কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা যেগুলো পড়ছি সেগুলোই ফিউচারে স্ট্যাটিক জিকে হিসাবেও পড়ব। তো আজকের আমাদের এই যে ক্লাস, এই ক্লাস শুধুমাত্র বলবো না যে আমরা লাইন বাই লাইন এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, তা কিন্তু নয়। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস যেটা, সেটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড নয়। আমরা যে কটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর পড়বো, সেই রিলেটেড যে সমস্ত ইনফরমেশনস গুলো স্ট্যাটিক জিকেতে আমাদের পরীক্ষাতে বারবার আসে, সেগুলোও এখানে আলোচনা করা হবে। ঠিক আছে? তো শুরু করা যাক তাহলে ক্লাস। আর এই ক্লাসটা আমাদের প্রত্যেক রবিবার সকাল ৯টায়, সারা সপ্তাহের, আমরা এটার নাম দিয়েছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। মানে সারা সপ্তাহ ধরে যে সমস্ত ঘটনাগুলো থাকছে আমাদের পড়ার, সেগুলোকেই আমরা রবিবার, প্রত্যেক রবিবারে এসে পড়বো। ঠিক আছে? তো মোটামুটি প্রত্যেক রবিবার সকাল ৯টায় তোমরা এই ক্লাসটা পাবে এই চ্যানেল থেকে। ঠিক আছে? বাকি যেমন যা ক্লাস হচ্ছে সেগুলো হবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখি। সম্প্রতি ভারতের কোন ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি প্রথমবার ১,০০,০০,০০,০০০ টাকার বার্ষিক টার্নওভার বা ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 অনুযায়ী অতিক্রম করে ইতিহাস তৈরি করেছে? তাহলে কোন কোম্পানি এই প্রথমবার ১,০০,০০,০০,০০০ টাকার বার্ষিক টার্নওভার 2026 অনুযায়ী অতিক্রম করে ইতিহাস তৈরি করেছে? ঠিক আছে? তো এবারে যে কোম্পানি এটি করেছে সেটি হচ্ছে একটি খুবই বিখ্যাত কোম্পানি, তার নাম হচ্ছে আমুল। ঠিক আছে? আমুল। আচ্ছা, আমুলের ফুল ফর্ম বা পুরো নাম তোমরা অনেকেই জানো হয়তো। আমুলের পুরো নাম হচ্ছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। ঠিক আছে? এটা হচ্ছে আমুলের ফুল নেম। আর এই আমুল, যে এই আমুল গঠিত হয়েছিল 1946 সালে, অনেক পুরনো একটি কোম্পানি। 1946 তে এর এস্টাবলিশড। ঠিক আছে? এই আমুলের সদর দপ্তর রয়েছে কোথায়? না, এর সদর দপ্তর রয়েছে গুজরাটে। আর গুজরাতের যদি কোথায় বলা হয়, গুজরাটের আনন্দ বলে একটি জায়গা রয়েছে, গুজরাটের আনন্দে এই আমুল কোম্পানির সদর দপ্তর রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই আমুলের সাথে জড়িত আবার একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই আমুল ভারতে যে শ্বেত বিপ্লব হয়েছিল, যেটাকে আমরা বলি হোয়াইট রেভলিউশন। ঠিক আছে? হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব, এই শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন, বা যেটাকে আবার একটি নাম রয়েছে যার, অপারেশন ফ্লাড। ঠিক আছে? অপারেশন ফ্লাড। তাহলে শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন বা অপারেশন ফ্লাড, এর পিছনের মূল চালিকা শক্তি কিন্তু ছিল কে? না, এই আমুল কোম্পানি। ঠিক আছে?
অপারেশন ফ্লাডের পিছনে মূল চালিকা শক্তি ছিল আমুল কোম্পানি। আর যদি শ্বেত বিপ্লব সম্পর্কে বা এই যে হোয়াইট রেভলিউশন যেটাকে বলা হচ্ছে বা অপারেশন ফ্লাড বলা হচ্ছে বা শ্বেত বিপ্লব, এর জনক কাকে বলা হয় আমরা জানি, অতি পরিচিত একটি প্রশ্ন। এর জনক বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়ানকে। ডক্টর ভার্গিস কুরিয়ান, তাই তো? ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হয় শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের জনক। ঠিক আছে, দেখো দ্বিতীয় যে প্রশ্ন আমাদের রয়েছে সেটি হচ্ছে কি না, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক সর্বশেষ ইন্ডিয়ান ডেভেলপমেন্ট আপডেট, ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট যেটা এপ্রিল 2026-এর রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 2026 আর 27 অর্থবর্ষে ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার, যেটাকে বলা হয় জিডিপি গ্রোথ, সেটা কত শতাংশ হতে পারে বলে প্রেডিক্ট করেছে ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, তো এটা মোটামুটি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নই। এই অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী আমাদের ইন্ডিয়ার জিডিপি রেট হতে পারে সম্ভাব্য 6.6%। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, এরপর যদি ওয়ার্ল্ড ব্যাংক বা এই বিশ্ব ব্যাংক এই সম্বন্ধে কয়েকটি প্রশ্ন করা হয়, ধরো মোটামুটি এসেছে পরীক্ষায় কয়েকবার, যে বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় আছে? ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর, এর সদর দপ্তর আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। বেশিরভাগ সদর দপ্তর দেখবে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রেরও যদি বলা হয় শহরটা কি, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, যেটা খুবই পরিচিত একটি শহর, ওয়াশিংটন ডিসি। এই ওয়াশিংটন ডিসির মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে কি না ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে? না ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয় 1944-এ। ঠিক আছে, ভারত স্বাধীনতার 3 বছর আগে 1944-এ প্রতিষ্ঠিত হয়, এবং এই প্রতিষ্ঠার পেছনে একটি কারণ রয়েছিল, মানে মূলত একটি কনফারেন্স হয়েছে বা একটি মিটিং হয়েছিল, তারপরে এই প্রতিষ্ঠা হয়। সেই কনফারেন্সটা হচ্ছে ব্রেটন উডস, এটা বলা হয় ব্রেটন উডস কনফারেন্স। ঠিক আছে, ব্রেটন উডস কনফারেন্স। এই ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয় 1944 সালে। ঠিক আছে, আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আর একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে এই জন্য বলছি, কারণ বর্তমানে এই ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত একজন মানুষ, যার নাম কি অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা। এই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু ভারতের সাথে ওনার একটা ব্লাড রিলেশন রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। সম্প্রতি ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, সিসিইএ যেটাকে বলা হচ্ছে ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, এরা পুনর্নবীকরণ শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে কোন রাজ্যে 40,175 কোটি টাকা ব্যয় করেছে, এবং এই ব্যয় করে দুটি মেগা জলবিদ্যুৎ প্রকল্প, মেগা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা, তার অনুমোদন দিয়েছে। ঠিক আছে, কোন রাজ্যে এটি করেছে? না এটি করেছে রিসেন্টলি, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। ঠিক আছে, অরুণাচল প্রদেশ। ওকে, অরুণাচল প্রদেশে এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টটি বানিয়েছে। আচ্ছা, অরুণাচল প্রদেশ সম্বন্ধে যদি জিজ্ঞাসা করা হয়, অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে, সিএম, প্রেজেন্ট সিএম কে অরুণাচল প্রদেশের? না অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন পেমা, ঠিক আছে, খান্ডু। পেমা খান্ডু হচ্ছেন অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী। আর রাজ্যপালকে, বর্তমান রাজ্যপাল বা গভর্নর,
অরুণাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল হচ্ছেন কে টি পর্নাইক। ঠিক আছে, ইনি হচ্ছেন বর্তমান রাজ্যপাল। আচ্ছা, এই অরুণাচল প্রদেশের সঙ্গে যুক্ত আরো দুটো গুরুত্বপূর্ণ জিনিস জেনে নাও। অরুণাচল প্রদেশে বিশ্বের কিছু পরিচিত ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে, বিখ্যাত ন্যাশনাল পার্ক রয়েছে কয়েকটা। কোনগুলো? যেমন ধরো, এগুলো তোমরা জানো, নাম শুনেছো, নামধাপা ন্যাশনাল পার্ক, নামধাপা ন্যাশনাল পার্ক। তাছাড়া রয়েছে মৌলালি, ঠিক আছে, বা ওটাকে বলা হয় মৌলিং ন্যাশনাল পার্ক। এইগুলো রয়েছে, এই দুটো ন্যাশনাল পার্ক মূলত বিখ্যাত আর কি অরুণাচল প্রদেশের। এরপর দেখো, ভারতের কোন আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রথমবার দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ব্রেইল স্ক্রিপ্ট এবং সাইন ল্যাঙ্গুয়েজ পরিষেবা চালু করেছেন? কোন আঞ্চলিক পাসপোর্ট অফিস? ঠিক আছে, এটা করেছে রিসেন্টলি ভোপাল। এবং ভোপাল কোথায় অবস্থিত? ভোপাল অবস্থিত কোথায়? মধ্যপ্রদেশে, তাই তো, মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, এই ভোপাল বা মধ্যপ্রদেশ, ভোপালের সাথে মধ্যপ্রদেশের যদি সম্পর্ক বলা হয় কি বলতো? ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী, ঠিক আছে, ভোপাল হচ্ছে রাজধানী শহর মধ্যপ্রদেশের। আর মধ্যপ্রদেশের সাথে যুক্ত একটি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের কোশ্চেন আসে, যেটা হচ্ছে মধ্যপ্রদেশকে একটি বিশেষ নামে আখ্যায়িত করা হয়, সেটা হচ্ছে টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশকে, ভারতের টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয় মধ্যপ্রদেশকে। কেন বলা হয়? তার পিছনে কারণ রয়েছে যে মধ্যপ্রদেশে অরণ্য এবং ব্যাঘ্র সংরক্ষণ খুব ভালোভাবে করা হয়, ঠিক আছে, সেই জন্য একে বলা হয় টাইগার স্টেট অফ ইন্ডিয়া। আচ্ছা, এই মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মোহন যাদব, ঠিক আছে, মোহন যাদব বা মোহন যাদব। ঠিক আছে, চলো। ভারতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বা নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট অফ ইন্ডিয়া এই গড়ে তোলার জন্য ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এনটিপিসি, ঠিক আছে, সম্প্রতি কোন দেশের সংস্থা ইডিএফ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে? তাহলে ভারতের সব থেকে বড় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এনটিপিসি রিসেন্টলি কোন দেশের সংস্থা ইডিএফ এর সাথে, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট গড়ে তোলার জন্য চুক্তিতে মানে জড়িয়েছে আর কি। কোন দেশের সাথে? এটা হচ্ছে করেছে ফ্রান্সের সাথে ভারত, ঠিক আছে, ফ্রান্সের সাথে এই চুক্তি হয়েছে। আচ্ছা, এই যে এনটিপিসি, এনটিপিসির ফুল ফর্ম বা পুরো নাম যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় কি বলবে? না, এই এনটিপিসি মানে হচ্ছে, এনটিপিসি এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এনটিপিসি। এই এনটিপিসি ভারতবর্ষের সব থেকে বড় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। এর প্রতিষ্ঠা হয়েছিল 1975 সালে, 1975 এর এস্টাবলিশড হয়, ঠিক আছে। এর সদর দপ্তর রয়েছে, মনে রাখবে কোথায়, নিউ দিল্লিতে, নিউ দিল্লিতে রয়েছে এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর। আর ফ্রান্স রিলেটেড স্ট্র্যাটেজিকেতে যে কোশ্চেন গুলো আসে মূলত, সেগুলোর মধ্যে তুমি ধরতে পারো যে ফ্রান্সের রাজধানী অনেক সময় আসে। ফ্রান্সের রাজধানী কি আমরা জানি? প্যারিস, তাই তো। আর প্যারিসের বিখ্যাত প্রচলিত মুদ্রা হচ্ছে কি? ইউরো। তাহলে ইউরো কোন জায়গার মুদ্রা যদি তোমাকে জিজ্ঞাসা করে, খুব সহজেই তুমি বলতে পারবে যে ইউরো হলো ফ্রান্সের প্রচলিত মুদ্রা। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতের কোন আরবান কোঅপারেটিভ ব্যাংক বা ইউবিসি
প্রথমবার 1,00,000 কোটি টাকার মোট ব্যবসার গণ্ডি পার করে রেকর্ড গড়ল? প্রথমবারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন আরবান কোঅপারেটিভ ব্যাংক 1,00,000 কোটি টাকার ব্যবসার গণ্ডি পার করতে পেরেছে? আচ্ছা, যে ব্যাংকটি এই কাজটি করতে পেরেছে সেই ব্যাংকটি কিন্তু ভারতের সব থেকে বড় আরবান কোঅপারেটিভ ব্যাংক, যার নাম হচ্ছে সারস্বত সারস্বত কোঅপারেটিভ ব্যাংক। ঠিক আছে, সারস্বত কোঅপারেটিভ ব্যাংক। আর কি বললাম, এই ব্যাংকটি হচ্ছে ভারতের সর্ববৃহত্তম কোঅপারেটিভ ব্যাংক। ঠিক আছে, আর এই সারস্বত কোঅপারেটিভ ব্যাংকের সদর দপ্তর রয়েছে কোথায়? মুম্বাইয়ে। মুম্বাই মানে কোথায়? মহারাষ্ট্রে। ঠিক আছে, মুম্বাইয়ের মহারাষ্ট্রের সদর দপ্তর রয়েছে। অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতকে বিশ্বে শীর্ষস্থানে নিয়ে যেতে কোন সংস্থা সম্প্রতি অ্যালুমিনিয়াম ভারত নামের বিশেষ একটি উদ্যোগ চালু করেছে? কোন সংস্থা বলেছে? ঠিক আছে, মনে রাখবে সংস্থাটার নাম হলো শর্ট ফর্মে এ, ভুল লেখা হয়ে গেছে, সংস্থাটির নাম হচ্ছে এ এল ই এম এ আই, এলএমআই। এলএমআই নামক সংস্থা। এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এলএমআই, এটাই হলো সেই সংস্থা যে অ্যালুমিনিয়াম ভারত নামে একটি বিশেষ উদ্যোগ চালু করেছে এবং ভারতকে অ্যালুমিনিয়ামে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে যাওয়ার প্রসেস এ কিন্তু চালাচ্ছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম রিলেটেড যদি কিছু প্রশ্ন আসে পরীক্ষায় মাঝে মধ্যে, সেটা হচ্ছে ধরো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট। আর ভারতে বক্সাইট উৎপাদনে এবং মজুত করায়, বক্সাইট উৎপাদন এবং মজুতে প্রথম স্থানে রয়েছে যে রাজ্য, সেটা হচ্ছে ওড়িশা। ঠিক আছে, ওড়িশা ভারতের মধ্যে অ্যালুমিনিয়ামের উৎপাদন বা বক্সাইটের উৎপাদন এবং মজুত দুটোতেই প্রথম স্থানে রয়েছে। চলো আজকের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে জম্মু এবং কাশ্মীরের ডোডা নাম শুনেছো নিশ্চয়ই, এবং কিস্তওয়ার, ডোডা এবং কিস্তওয়ার সম্প্রতি কোন অত্যাধুনিক ওয়েদার রাডার এবং সিসমোলজিক্যাল মানমন্দির স্থাপনের কথা ঘোষণা করা হয়েছে? তাহলে ডোডাতে এবং কিস্তওয়ারে কোন আধুনিক ওয়েদার রাডার এবং সিসমোলজিক্যাল মানমন্দির এদের স্থাপন করার কথা বলা হয়েছে? সেটির নাম হচ্ছে ডপলার ওয়েদার রাডার। ঠিক আছে, যে ওয়েদার রাডারের কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে ডপলার ডপলার ওয়েদার রাডার ওয়েদার রাডার। ঠিক আছে, বা এটাকে বলা হয় DWR, ডপলার ওয়েদার রাডার, শর্ট ফর্ম DWR। এটা এই রাডারের কথা বলা হচ্ছে। আর সিসমোলজিক্যাল যে মানমন্দির, সেটার নাম হচ্ছে কি? সিসমোলজিক্যাল সিসমোলজিক্যাল অবজারভেটরি অবজারভেটরি। ঠিক আছে,
সিসমোলজিক্যাল অবজারভেটরি নামে একটি সিসমোলজিক্যাল মানমন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা, যদি এই ভূমিকম্পের যে তোমার তীব্রতা মাপার যে কথা বলা হচ্ছে, ভূমিকম্পের তীব্রতা মাপার যে যন্ত্র, ঠিক আছে, বা যে স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে রিক্টার স্কেল। এটা আমরা জানি মূলত। রিক্টার স্কেল, রিক্টারের নাম অনুযায়ী স্কেলের নাম দেওয়া হয়েছিল রিক্টার স্কেল। আর যে যন্ত্রে রিক্টার স্কেল ব্যবহার করে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, যন্ত্রটির নাম কি? সিসমোগ্রাফ, তাই তো? সিসমোগ্রাফ নামক যন্ত্রে এই তীব্রতাটি মাপা হয়, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আজকের আমাদের টপিক এই অবধি থাকলো, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং একই সাথে ওই রিলেটেড বিভিন্ন যে স্ট্যাটিক জিকের কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসে সেগুলো আমরা এই ক্লাসে ডিসকাস করলাম। তোমরা যারা শেষ অবধি দেখলে ক্লাসটি, যে কোনো পরীক্ষার জন্য তোমরা যদি প্রিপেয়ার হও, এই ক্লাসটি অবশ্যই তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। এখানে সেই সমস্ত কোয়েশ্চেনগুলোই আলোচনা করা হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, এবং সেই রিলেটেড যে সমস্ত অন্যান্য স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন পরীক্ষাতে আসে বা এসেছে পরীক্ষাতে, সেগুলো আলোচনা করা হয়েছে। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই রকমের ভিডিও তো আমাদের প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস রবিবার উইকলি আসবে, এবং যেভাবে গ্রামারের আমরা প্র্যাকটিস করাচ্ছি এই চ্যানেলে, গ্রামার চলবে। আরও নতুন কিছু আসছে। সো স্টে টিউন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।